প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ফারুক খানের উপর শহীদ মিনারে হামলার ঘটনা ঘটেছে। সেখানে জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি সংগঠন একটি সভার আয়োজন করে। সেই সভাতে তিনি আমন্ত্রিত অতিথি ছিলেন। অতিথি হিসেবে বক্তব্য দেওয়া শেষে তিনি যখন বেরিয়ে আসছিলেন, তখন তার উপরে হামলার ঘটনা ঘটে। হামলা কারা করেছে সেগুলো এখনো চিহ্নিত হয়নি। তবে ফারুক খান এবং তার দল দাবি করছেন এই হামলার সাথে ছাত্র দলের নেতাকর্মীরা জড়িত। অপরপক্ষে বিভিন্ন ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে যারা হামলাকারী তাদের মধ্যে একজন যখন ফারুক খান বক্তব্য দিচ্ছিলেন তার পাশে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ মঞ্চে উঠে অতিথির বক্তব্য দেওয়ার সময় অতিথির পাশে দাঁড়িয়ে থাকা তো শুধুমাত্র আয়োজকদের পক্ষেই সম্ভব। তাই স্বাভাবিকভাবেই জাতীয় বিপ্লবী পরিষদ এই হামলার দায় এড়াতে পারবে না। গণ অধিকার পরিষদের দুটি অংশ আছে। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন নূর এবং অন্য একটির নেতৃত্ব দিচ্ছেন রেজা কিবরিয়া। ইতিপূর্বে রেজা কিবরিয়া যে অংশটি আছে সেই অংশটির সাথে ফারুক খান ছিলেন। কয়েকদিন পূর্বে সেই অংশ থেকে বেরিয়ে ফারুক খান নূরের অংশে যোগদান করেছেন। এই দুই অংশের নেতাদের সাথেই বিএনপির আবার খুব ভালো সম্পর্ক আছে। এই দুই অংশের নেতাদের সাথেই বিএনপি শীর্ষ নেতাদের একাধিক সভা সমাবেশ প্রায় প্রতিনিয়তই আমরা দেখেছি। রাশেদ এবং নূরের যে অংশটি আছে সেই অংশে রাশেদ খান এবং নূরের তার স্ব নির্বাচনী আসনে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে বিএনপির কেন্দ্র থেকে স্থানীয় নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় বিএনপির সাথে গণ অধিকার পরিষদের যে সম্পর্ক আছে সেটি শুধুমাত্র আন্দোলন কেন্দ্রিক না, পরবর্তীতে নির্বাচন কেন্দ্রিক তাদের মধ্যে একটি সখ্যতা বা সমঝোতা ইতিমধ্যে তৈরি হয়েছে। এই গণ অধিকার পরিষদের নেতাদের সাথে তো বিএনপির খুব ভালো সম্পর্ক থাকার কথা। এই অবস্থায় ছাত্র দলের নেতৃবৃন্দ কেন ফারুক খানের উপর হামলা করবে? এই হামলার ঘটনায় যারা জড়িত তাদের রাজনৈতিক পরিচয় চাইতে তাদেরকে চিহ্নিত করে খুব দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, কেন্দ্রীয় শহীদ মিনারের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় প্রকাশ্যে দিবালোকে অসংখ্য ক্যামেরার সামনে ফারুক খানের উপর হামলা করার সাহস হামলাকারীরা কিভাবে পেল? ইতিপূর্বে 5ই আগস্টের পরে বিভিন্ন জেলায় এরকম ছোটখাটো ঘটনা ঘটেছে। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটেছে। এর বাইরে বেশ কিছু গুপ্ত হামলা এগুলো আমরা দেখেছি। কিন্তু রাজধানীর শহীদ মিনারে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় এরকম হামলার ঘটনা এটি সম্ভবত প্রথম। 5ই আগস্টের পরে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যেরকম শক্ত অবস্থান নেওয়া উচিত ছিল, বস্তুতপক্ষে তার সিকিভাবে এই সরকার বাস্তবায়ন করতে পারেনি। জুলাই এবং আগস্টের গণহত্যায় যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল, যারা প্রকাশ্যে দিবালোকে হামলা করে গুলি করে নিরীহ ছাত্র জনতাকে আহত করেছে, শহীদ করেছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা বা চিহ্নিত করে তালিকা প্রণয়ন করা এবং একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা এই সরকার করেনি। এছাড়া ইতিপূর্বে গত 15 বছর ধরে 17 বছর ধরে যারা বিভিন্ন ফৌজদারি অপরাধের সাথে জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করার উদ্যোগ এই সরকার নেয়নি। যার ফলে বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে, লোকজন প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছে। এর বিভিন্ন ফলাফল আমরা বিভিন্ন জেলায় দেখেছি। বিভিন্ন গুপ্ত হামলার ঘটনা ঘটেছে, বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের প্রতিফলন ঘটেছে। এই বিচারহীনতা এবং প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বল অবস্থান এই হামলাকারীদের আরো উৎসাহ দেয় বলে আমি মনে করি। এর ফলেই তারা শহীদ মিনারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দিনের বেলায় ক্যামেরার সামনে এরকম একটি ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। এই মুহূর্তে সরকারের উচিত এদেরকে দ্রুত চিহ্নিত করে আটক করে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। অন্যথায় এরকম ঘটনা সারা দেশব্যাপী আরো ঘটতে থাকবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো নাজুক হতে থাকবে। সরকার যদি এগুলোকে থামাতে চায় এবং বিভিন্ন জায়গায় যে মব তৈরি হচ্ছে সেগুলোকে প্রতিরোধ করতে চায় এবং সারা দেশব্যাপী একটি সুন্দর সুশৃঙ্খল আইনি পরিবেশ তথা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে চায়, তবে সরকারকে অবশ্যই এসব বিষয়কে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এসব বিষয়কে উপেক্ষা করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন।